প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রকৃতির দাবদাহ, আমরা জানি যে এই প্রখর দাবদাহের মধ্যেও আমাদের শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, তারা তাদের গায়ের সেই রক্ত পানি করে জীবিকা উপার্জন করছে সন্তানের জন্যে, দেশের জন্যে, মানুষের জন্যে। তাদের শ্রমেই কিন্তু আমাদের এই সভ্যতা, এই সমাজ। আমাদের সকলের উচিত সেই সব মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, কারণ আমরা একে অপরের জন্যে, আমরা সবার জন্যে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সবসময় নারী শিশু বান্ধব হয়, আমাদের অনুষ্ঠান সবসময় সংস্কৃতি বান্ধব হয়। আমাদের অনুষ্ঠান শুরুতেই থাকে ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানে। আজকের জানা অজানা পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, আমাদের সকলের প্রিয় জনাব নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন নাজমুল ভাই? আমি ভালো আছি, ধন্যবাদ। আমরা জানি যে আমাদের শিক্ষা কার্যক্রম যেটা এই জানুয়ারিতে শুরু হয়, বিশেষ করে আমাদের শিশু কিশোরদের যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে আমরা সবসময় লক্ষ্য করি এই এখন যে অবস্থা, যে সেখানে শিশু কিশোরদের মধ্যে যারা তরুণ হচ্ছে তাদের মধ্যে মানবিক মূল্যবোধের অভাব। অর্থাৎ আমাদের শিক্ষায় যে মানবিক মূল্যবোধ ছিল আগে, যে নৈতিকতার যে শিক্ষা দেওয়া হতো, সেটি কমে যাচ্ছে বলে আমার মনে হয়। আপনার কি মনে হয়? যে আপনি সঠিক বলেছেন যে মানবিক মূল্যবোধ একটি জাতিগত গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। তো আমাদের যত মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি, যত মানবিক মূল্যবোধ সম্পন্ন হবে, তত জাতির মধ্যে দুর্নীতি, অবিচার, অন্যায় কমে যাবে। তো আমাদের দেশের মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার অভাব রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রদান করতে হলে আমাদের যে কারিকুলামকে ঢেলে সাজাতে হবে। প্রথমত যে আমাদের যে পাঠ্য বইয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রবন্ধ এবং লেখনী সংযোজন করতে হবে, যাতে করে শিক্ষার্থীরা বেশি করে মানবিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষা জ্ঞান অর্জন করতে পারে। এবং নীতি কথামূলক যে কথাগুলো আমরা আগে ছোটবেলায় পড়েছি, যেরকম সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, কিংবা আপনার নিশ্চয় মনে আছে সেই রবীন্দ্রনাথের সেই কবিতা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সম দহে। এই সমস্ত কবিতা, নজরুলের ভোর হলো দোর খুলো, কিংবা তোমার ছেলে উঠলে মগে রাত হবে তবে, এই লেখাগুলো কিন্তু এখন আর আমরা আগের মতো পাই না। সুতরাং আমাদের এই প্রজন্ম কিন্তু সেরকমভাবে গড়ে উঠছে না। সেজন্য কিশোর গ্যাংয়ের মতো নানা রকম অপরাধ আমরা সংগঠিত হতে দেখছি। সেজন্য পাঠ্য বই এগুলো সংযোজন করা অতীব জরুরি। এবং আমাদের শ্রেণীকক্ষে শিক্ষকরা যে পাঠদান করেন, এই পাঠদানে তাদেরকে যে মানবিক শিক্ষা, মানবিক মূল্যবোধ সম্পর্কিত শিক্ষা জ্ঞান তাদেরকে দিতে হবে। তাতে করে আমাদের শিক্ষার্থীরা এই ছোটোকাল থেকেই এই মানবিক মূল্যবোধ সম্পর্কিত শিক্ষার জ্ঞান পেলে তার এই কিশোর গ্যাংয়ের মতো এরকম কিছু অপরাধের সঙ্গে যুক্ত হবে না। অনেক ভালো কথা বলেছেন আপনি। আমরা জানি যে গত করোনার যে 2 বছর, সেখানে অনেক শিশু কিন্তু ঝরে পড়েছিল, স্কুলে আর যেতে পারেনি, কারণ দারিদ্র্যের কারণে তার বাবা মারা আর পাঠাতে পারেনি, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা পেত তারাও সেভাবে আর পায়নি। তো এখনও কিন্তু আমরা দেখছি যে ঝরে পড়া শিশুর সংখ্যা অনেক। যেসব শিশুরা দারিদ্র্যের কারণে বিদ্যালয়ে যেতে পারে না, শিক্ষা নিতে পারে না, তাদের জন্য আমাদের কি করা উচিত? আপনি ভালো বলেছেন যে দারিদ্রতা একটি জাতির অভিশাপ, এবং এই দারিদ্রতাই আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে বড় অন্তরায়। তো আমাদের প্রথমত চিন্তা করতে হবে, সরকারকে চিন্তা করতে হবে দারিদ্র বিমোচন কীভাবে করা যায়। সেই দারিদ্র বিমোচন করতে হলে আপনারা জানেন যে এখনও আমাদের দেশে শতকরা 80% লোক গ্রামে বসবাস করে। তো আমাদের গ্রামকে চিন্তা করতে হবে। প্রথমে আমাদের গ্রামে যদি একটি বাড়ি একটি খামার সেটা বাস্তবায়ন করা যায়, তাহলে গ্রাম থেকে দারিদ্রতা বিমোচন হবে এবং একটা পরিবার স্বাবলম্বী হবে। সেই পরিবারের শিশু কিশোররা তাতে করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর ঝরে পড়বে না। অনেক ধন্যবাদ। আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বললেন। আমাদের আজকে জাতি গঠনের জন্য যে কারিগরি শিক্ষার যে একটা খুবই গুরুত্ব, সেটি আমরা নারী শিক্ষা নিয়ে কথা বলতে চাই। সেটি নিশ্চয়ই আমরা আগামী কোনো অনুষ্ঠানে আপনার সঙ্গে সে বিষয়ে কথা বলবো। আপনি অনেক ভালো থাকবেন। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের আবৃত্তি পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী লিজা চৌধুরী।
লিজা চৌধুরী, কেমন আছেন আপনি? জি, ভালো আছি, ধন্যবাদ। আপনি তো অনেক দিন ধরে আবৃত্তি করছেন। আমি জানি যে সেই যখন তারুণ্য করতাম আমরা টেলিভিশনে, সে সময় আপনি আবৃত্তি করতেন অনুষ্ঠানে। তো এই যে দীর্ঘ একটা পথ পরিক্রমা আবৃত্তির একজন নারী শিল্পী হিসাবে আপনি যে আবৃত্তি করছেন, তো কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হন কিনা? নারী হিসেবে আমরা যেভাবে আহ, আগ্রহ নিয়ে কাজ করছি, সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের সুযোগটা অনেকটাই কম। হয়তোবা সেটা কি পুরুষতান্ত্রিক সমাজের কারণে? কিছুটা প্রভাব তো পড়ছেই নারীদের উপরে, এবং বিশেষ করে আবৃত্তির ক্ষেত্রে এখন মেয়েরা এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি না তা না, সর্বক্ষেত্রেই আমাদেরকে আসলে পুরুষদের দ্বারা কিছুটা হলেও শাসিত হতে হচ্ছে। সেটা কি সংসারও সেইভাবেই হতে হয়? না, সংসারে স্বামী আমাকে যথেষ্ট সহযোগিতা করেন, তবে দুটো সামলাতে গিয়ে তো কিছুটা সময়ের একটা ব্যাপার থাকে। তারপরে কর্মক্ষেত্রে দেখা যায় যে এখনও তো আমাদের পুরুষ শাসিত সমাজ, সেক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হই। আজকে আপনি কোন কবিতাটি পড়বেন? আমরা মাত্রই পালন করলাম কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। আমি তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি কবিতা পাঠ করতে চাই। এটা পছন্দের কবিতা, তোমারে পড়িছে মনে। তোমারে পড়িছে মনে, আজি নিপ বালিকার ভীরু শিহরণে, যুথিকার অশ্রুসিক্ত ছল ছল মুখে, কেতকী বধূর অবগুণ্ঠিত বুকে, তোমারে পড়িছে মনে। হয়তো তেমনি আজি দূর বাতায়নে, ঝিলিমিলি তলে ম্লান ললিত অঞ্চলে, চাহিয়া বসিয়া আছো একা, বারে বারে মুছে যায় আঁখি জলরেখা, বারে বারে নিভে যায় শিয়রের বাতি। তুমি জাগো, জাগে সাথে বর্ষার রাতি। সিক্ত পক্ষ পাখি তোমার চাঁপার ডালে বসিয়া একাকী, হয়তো তেমনি করে ডাকিছে সাথীরে। তুমি চাহিয়াছ দূর শৈল শিরে, তোমার আঁখির ঘন নীলাঞ্জন ছায়া গগনে গগনে আজ ধরিয়াছে কায়া। আমি হেথা রচি গান নবনীপ মালা, স্মরণ পারের প্রিয়া একান্তে নিরালা। অকারণে জানি, আমি জানি তোমারে পাবো না আমি। এই গান, এই মালাখানি রহিবে তাদেরই কণ্ঠে, যাহাদের কভু চাহি নাই। কুসুমে কাঁটার মতো জড়ায়ে রহিল তারা তবু, বহে আজি দিশাহারা শ্রাবণের অশান্ত পবন, তারই মতো ছুটে ফিরে দিকে দিকে উচাটন মন। খুঁজে যায় মোর গীত সুর, কোথা কোন বাতায়নে বসে তুমি বিরহ বিধুর। তোমার গগনে নেভে বারে বারে বিজলির দ্বীপ, আমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায় নীপ। এপারে ওপারে মোরা, নাই নাই কুল, তুমি দাও আঁখি জল, আমি দেই ফুল। খুব সুন্দর। এবং নজরুল যে শুধু বিদ্রোহের কবি নন, তিনি যে প্রেমেরও কবি, সেটিও তার এই কবিতার মধ্যে ভালোভাবে উজ্জ্বল হয়ে উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সুধী দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত নারী নেত্রী, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, দেশের বিশিষ্ট কবি ও লেখক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা জানি যে আর কদিন পরেই আমাদের সংসদে বাজেট উঠবে এবং পাস হবে। তো এবারের বাজেট কেমন হলে শিশু এবং নারী বান্ধব হবে বলে আপনি মনে করেন? তো নর্মালি যেটা হয় কি, বাংলাদেশে আমরা যারা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অথবা জনগোষ্ঠীদের নিয়ে কাজ করি, দেখা যায় এটা একটা মৌসুমটা এরকম যে আমরা শিশুদের নিয়ে, নারীদের নিয়ে অথবা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী,
তাদের নিয়ে যেন বাজেটে একটা রিফ্লেকশন আসে, এটা নিয়ে প্রচুর সেশন হয়। তো আমার মনে হলো যে এবারে খুব বেশি আমি একটা সেশন করতে দেখিনি, আমরাও করিনি। কারণটা আমি করিনি, আমার একটা রিজন আছে কেন করিনি, বাট অন্যরা কেন করেনি এটা আমি বলতে পারছি না। বাট আমাদের যেটা দাবি বা যেটা আমরা চাই যে টোটাল আমাদের যে বাজেট, প্রথমে আমার যেটা কথা থাকে আসলে আমি জানি না যে বাংলাদেশের মানুষ বাজেট হওয়ার সাথে সাথে তো সব কিছুর দাম বাড়ে, কিন্তু বাজেট কোন খাতে কত টাকা, গত বছরে কত টাকা ছিল, এবারে কত টাকা হলো, কেন এই টাকাটা কমলো অথবা বাড়লো, এই অ্যানালাইসিসটা অর্থনীতিবিদ কয়েকজন ছাড়া আমরা সাধারণ মানুষরা আসলে এখানে দেখি না, পড়ি না, জানি না অথবা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। বাট আমরা যখন কাজ করি তখন আমাদের যারা দাতা সংস্থা থাকে অথবা সরকারের যদি আমরা কোনো মন্ত্রণালয়ের সাথেও কাজ করি, সেখানে একটা কথা সবসময় বলে দেওয়া হয় যে তোমরা যে কাজটা করবে এই কাজটার সাথে সরকারের অংশগ্রহণ বা অংশীদারিত্ব তোমরা কতটা নিশ্চিত করবে। তো সেখানে আমাদের একটা বন্ধা অবস্থা থাকে যে আমরা সরকারের ফান্ডিংটা কিভাবে পাবো, পাওয়ার জন্য অনেক একটা দীর্ঘ প্রক্রিয়া করতে হয়, এবং এখানে তো বিডিং প্রসেস আছে, আপনি জানেন অনেক প্রক্রিয়ার ভিতরে আরও অনেক কিছু আছে। বাট আমাদের দেশের যেটা সব থেকে বড় দাবি এবং ডিমান্ড আমি বলবো সব দিক থেকে, সেটা হলো যে সোশ্যাল সেফটি নেট যেটাকে বলা হয়, যে সামাজিক নিরাপত্তা বলয়, সেটা জাতীয়ভাবে যেটা তৈরি করা হয়েছে সেটা টোটাল বাজেটের 17%। এটা আমরা যখন প্রথম দাবি করি তখন 7% ছিল, তারপরে 9 হলো, তারপরে 12 হলো, তারপরে 14 হলো, তারপরে 16, তারপরে 17তে আছে। বাট যত এটা বাড়ছে, প্রথম দিকে ছিল মনে করেন নারী এবং শিশু জনগোষ্ঠীর জন্য, ওই টাকাটা 9% বা 7% ঠিক ছিল। যতক্ষণ এই পার্সেন্টেজটা বাড়ছে, যখন 16, 17তে চলে আসলো, তখন দেখা গেল বাংলাদেশের যত অসুবিধা বঞ্চিত মানুষ সবাই ওই নেটওয়ার্কের মধ্যে আসছে, প্রাপ্তির যে জায়গাটা, সোর্সটাকে ওটাকে নির্দেশ করা হলো। এখানে ফকির, এখানে মিসকিন, এখানে নিউবর্ন বেবির মা, এখানে বিধবা ভাতা, এখানে মুক্তিযোদ্ধা ভাতা, এখানে আপনার 4th ক্লাস এমপ্লয়ীদেরও একটা ভাতা আছে, এখানে নারী শিশু সুবিধা বঞ্চিত সবার জন্য আসলে এই বরাদ্দটা এই সামান্য বরাদ্দ থেকে যখন আসলে এতগুলো মানুষ ওখানে ধাবিত হয়, এখানে অ্যাক্সেসটা পাওয়া, এখানে ঢোকা বা এখানে অভিগম্যতা যেটা আমরা বলি, এটা অত সহজ নয়, সহজে কেউ পেতে পারে না। এটা একটা পাওয়ার প্রক্রিয়াটা মানুষ জানে না, যে আমি কিভাবে গেলে, যেমন একটা হসপিটালে গেলে একটা প্রসেস আছে, যে আপনি কোনো স্পেশালাইজড ডক্টরকে দেখাবেন সেটার একটা প্রসেস, আপনি যদি আমজনতার লাইনে যান সেটার একটা সিস্টেম আছে। তো এই সোশ্যাল সেফটি নেটের ব্যাপারটা আসলে খুব সহজতর এখনও করা হয়নি বলে আমাদের দেশের মানুষ অনেকেই জানেন না যে এখানে গেলে আমরা কি সহযোগিতা পাবো। তো এই জায়গাতে আমি যেটা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, সরকারি পর্যায়ে যারা আছেন, যারা বাজেট নিয়ে কাজ করতেন, অর্থনীতি নিয়ে কাজ করছেন, তাদেরকে বলবো যে আমাদের যে এসডিজি গোল আছে, সেটার মেইন যে প্রিন্সিপাল, যে নো ওয়ান লেফট বিহাইন্ড, কেউকে পিছনে রেখে আমাদের কোনো উন্নয়ন সাধিত হবে না। তো এই কথা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে সোশ্যাল সেফটি নেটের আওতায় আমাদের যে নারী শিশু বা সুবিধাবঞ্চিত মানুষরা পড়ে বা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী পড়ে, তাদের প্রত্যেকের প্রাপ্তির জায়গাটাকে সহজ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এবারের বাজেট নিয়ে আপনি শিশু এবং নারীর কল্যাণকর কোন জায়গাগুলো আপনি সেগুলো দেখাবার চেষ্টা করেছেন, এবং আপনার প্রত্যাশা যে নিশ্চয়ই সরকার সেই জায়গায় হাত দেবে যেখানে শিশু মন্ত্রণালয় গঠিত হবে এবং শিশু ধীরে ধীরে তার অধিকার ফিরে পাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এটিএনের দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এত প্রিয় সুধী, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা বাজেট নিয়ে কথা বলেছি, নারী এবং শিশুর অধিকার নিয়ে কথা বলেছি, আমাদের কারিগরি শিক্ষা নিয়ে কথা বলেছি, আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলেছি, আমাদের কবিতা নিয়ে কথা বলেছি। আমরা আমাদের সামগ্রিক জীবন ব্যবস্থার মধ্যে মানুষের জীবনের মান উন্নয়নের জন্য একদিকে অর্থনীতি, একদিকে আমাদের শিক্ষা, একদিকে তরুণ এবং নারীদের এবং শিশু এবং নারীদের বিকাশ, দারিদ্র্য বিমোচন, সব কিছু মিলেই কিন্তু সোনার বাংলা। এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে একে অপরের সহযোগিতায়, একে অপরের ভালোবাসায়।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।